হ্যালো স্যার। সো আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে some of the myths, notions and common facts among the general people about ICU. ICU কথাটা শুনলে যেরকম মানে যারা নরমাল পারসনস রয়েছে তাদের মধ্যে একটা ভীতির আবহাওয়া ক্রিয়েটেড হয়। তো আমরা তো ICU ডক্টরস বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডক্টরস। So it actually is a responsibility on our end also to bust some of the common notions, misconceptions about this ICU. So প্রথমেই যে প্রশ্নটা সবার মনে জাগে, হসপিটালে তো মেয়েই যাচ্ছি, আমার পেশেন্ট খারাপ আছে, সে হসপিটালে থাকবে, ডক্টররা তার টেক কেয়ার করবে। Why ICU? হ্যাঁ, ঠিকই বলেছ। আইসিইউতে পেশেন্ট আসে প্রধানত ৩ জায়গা থেকে। এক হচ্ছে যে এমার্জেন্সি থেকে ভর্তি হলো, যেখানে পেশেন্ট খুব ক্রিটিক্যাল। সেকেন্ড হচ্ছে অপারেশন থিয়েটারের পরে তারা অনেক সময় আসে ফর মনিটরিং। আর ৩ নম্বর হচ্ছে যে ওয়ার্ডে পেশেন্ট খারাপ হয়ে গেল, সেখান থেকে আইসিইউতে শিফট। প্রথমে বলি যে আ আমাদের আইসিইউতে যে ধরনের পেশেন্ট আসে তার মধ্যে ইনফেকশন রিলেটেড যেটা সিভিয়ার ইনফেকশন, এটাকে আমরা সেপসিস বলি। সেপসিস আর ইনফেকশনের মধ্যে একটু তফাৎ আছে, এক লাইনে বলে দিই সাধারণ মানুষের জন্য। ইনফেকশন তখনই হচ্ছে যখন একটা পার্টিকুলার অর্গানে সেই সংক্রমণটা লিমিটেড রয়েছে। সেটা লাংসে হতে পারে, যেটাকে আমরা নিউমোনিয়া বলি, বা কিডনিতে হতে পারে, যেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি ইত্যাদি। কিন্তু সেটা যখন অন্য অর্গানকে এফেক্ট করছে বা শরীর যখন সেটার এগেইনস্টে একটা এক্সেসিভ ভাবে এক্সেসিভ আ রিঅ্যাকশন এ দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখি ব্লাড প্রেশার পড়ে যাচ্ছে আ বা অন্যান্য অর্গান গুলো ফেল করছে, তখন সেটাকে আমরা সেপসিস। এবারে আপনি বুঝবেন কি করে বাড়িতে যে ধরুন একজন বয়স্ক মহিলা, তার আ জ্বর এসছে অল্প। এবারে আপনি কি করে বুঝবেন যে এই জ্বরটাকে বাড়িতে ওষুধ দিয়ে বা প্যারাসিটামল দিয়ে ঠিক করবেন, নাকি আ হসপিটালাইজ করতে হবে, নাকি একদম আইসিইউতে ঢুকে দিতে হবে? যদি বাড়িতে ব্লাড প্রেশার মনিটর করার কোনো যন্ত্র থাকে, তাহলে সেখানে দেখছেন যে প্রেশারটা একটু কমের দিকে, বা সাধারণত উনি ব্লাড প্রেশার ওষুধ খান, সেটা না খেয়েও প্রেশারটা নরমাল থাকছে। ইউরিনটা সকাল থেকে একবার মাত্র হয়েছে। অনেকেই বলতে পারেন না যে কতটা অ্যামাউন্ট, কিন্তু সকাল থেকে একবার হয়েছে। বা সকাল থেকে উঠে এখন দুপুর ২টো বাজে, একবারও উনি ইউরিন পাস করেননি। তাহলে এই সমস্ত জিনিসগুলো যখন হচ্ছে, তখন আমাদের, কিংবা ধরুন শ্বাসকষ্ট হচ্ছে। আজকাল কোভিড হওয়ার পরে অনেকেরই বাড়িতে আমাদের একটা পালস অক্সিমিটার বলে যন্ত্র এসে গেছে। যেটা সাধারণভাবে আঙুলে লাগালে একটা স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন মেজার করা যায়। তো সেটা যদি দেখেন যে ৯০ এর কম চলে আসছে, বা খুব র‍্যাপিডলি একজন নিঃশ্বাস নিচ্ছে, শ্বাস নিচ্ছে, শ্বাস-প্রশ্বাস হচ্ছে, এগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে এই ইনফেকশনটা কিন্তু সাধারণ ইনফেকশন নয়। এইটা কিন্তু অর্গান ইনভলভ করছে, বা একটা অর্গান ফেলিয়ার হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এনাকে হসপিটালাইজ তো করতেই হবে। এমার্জেন্সি ডাক্তারবাবু দেখে যদি মনে করেন, তাহলে তাকে আইসিইউতে এইটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় ওয়ার্ড থেকে পেশেন্ট খারাপ হয়ে যায়। তখন অনেকে প্রশ্ন করে, "আচ্ছা, আমার পেশেন্টকে ওয়ার্ড থেকে আইসিইউতে শিফট করা হলো কেন?" তো ওয়ার্ডের যারা নার্স থাকে এবং ডক্টরস থাকেন, তারা কয়েকটা জেনারেল প্যারামিটার সমস্ত ওয়ার্ড পেশেন্টের জন্য মেজার করে। এগুলোকে আমরা বলি যে আর্লি ওয়ার্নিং স্কোর। আমাদের মণিপালেরও একটা মণিপাল আর্লি ওয়ার্নিং স্কোরস আছে। সেখানে একটা স্কোরিং হয় যে এনার ব্লাড প্রেশারটা কত, এনার রেসপিরেটরি নিঃশ্বাসের রেট কত, স্যাচুরেশন কত। আবার যেটা বললাম যে খুব ঘুমিয়ে পড়েছেন কিনা, ইউরিন কতটা হচ্ছে। এইসব স্কোর যদি একটা নাম্বারের বেশি হয়ে যায়, তাদেরকে আইসিইউতে শিফট করা হয়, যাতে তাদের এভরি আওয়ার টু আওয়ার মনিটরিং করা যেতে পারে। নার্সিং মনিটরিং অ্যাজ ওয়েল অ্যাজ বাই ডক্টরস। এটা একটা কারণ। আর অনেক সময় তো দেখা যায় যে তারা অলরেডি আরো ক্রিটিক্যাল হয়ে পড়েছেন। আর আরো শ্বাসকষ্ট বেড়ে গেছে, বা ব্লাড প্রেশার ড্রপ করে গেছে, বা ইউরিনটা বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে তো আরো রিজনটা আরো ক্লিয়ার হয়ে যায় যে কেন এনাকে আইসিইউতে ইনটেনসিভ কেয়ারে শিফট করার দরকার। অনেকেই আসেন শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে, এবং তখন একটা প্রশ্ন আমাদের মনে আসে যে কখন কতটা সাপোর্ট আমরা দেব, বা আ আমরা যে সাপোর্টটা দিই সেটা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারে না যে কখন শুধু অক্সিজেন দিলেই হতো, কখন তাকে বাইপ্যাপ দেওয়া হয়,
কখন তাকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে, কখন ভেন্টিলেট করা হচ্ছে ইত্যাদি। তো এটা যদি একটু বুঝিয়ে বলো যে এই অক্সিজেন সাপোর্টটা আমরা কি হিসেবে বাড়াই? এটা কি কোনো মাপকাঠি আছে? একদম। এই রেসপিরেটরি ফেইলিউর যেটা বলা হয় সেটা মূলত দুরকমের হতে পারে। একটা হচ্ছে শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধে থাকার কারণে শরীরের মধ্যে অক্সিজেন রিকোয়ারমেন্ট মতো পৌঁছলো না, এবং দ্বিতীয়ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের একটা দূষিত পদার্থ শরীরের, সেটা প্রপার অ্যামাউন্টে শরীর থেকে নির্গত হলো না বা বেরোতে পারলো না। দুটোই খারাপ, দুটোই ডিলিটেরিয়াস। তো অক্সিজেন কম থাকলে আনসার ইজ সিম্পল, অক্সিজেন দিতে হবে, সাপ্লিমেন্ট করতে হবে এক্সটার্নালি। কিভাবে সাপ্লিমেন্ট করতে হবে বা সেটা কোন রেসপন্সের বিচারে আমরা ডিসাইড করব যে অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাডিকুয়েট অক্সিজেন মেনটেন হচ্ছে শরীরে। ক্লিনিক্যাল প্যারামিটার্স যেরকম রয়েছে, যেমন ধরুন হার্ট রেট, রেসপিরেটরি রেট, বা মানুষের শ্বাস প্রশ্বাসের যে গতি প্রকৃতি, আমরা বলি অ্যাক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন কাজ করছে কি করছে না, তার উপর এটা যেমন ডিপেন্ড করে। অ্যালং উইথ দ্যাট হচ্ছে কোনো পেশেন্ট এমনও থাকে যে একটু বেশি ছটফট করছে বা রেস্টলেস হয়ে যাচ্ছে, সেটাও হাইপক্সিয়ার কারণে হতে পারে। মানে ব্রেইনে যখন অক্সিজেন সাপ্লাই কম পৌঁছয়, পেশেন্টের ব্রেন প্রপারলি ফাংশন করতে পারে না এবং পেশেন্ট ছটফট করে। সো দিজ আর বেসিক্যালি দ্য রেসপন্সেস ক্লিনিক্যালি, যেটা আমাদেরকে গাইড করবে টুয়ার্ডস অক্সিজেন থেরাপি। অ্যান্ড অফকোর্স ইট গোজ উইদাউট সেইং যে পালস অক্সিমিটার প্লেজ আ ভেরি ভেরি বিগ রোল। পালস অক্সিমিটার দিয়ে আমরা মনিটর করি পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন। আমাদের বিভিন্ন রকমের থেরাপি বা ডিভাইসেস রয়েছে, যেমন ধরুন নেসাল ক্যানেডা, যেখানে আমি 2 থেকে 3 লিটার ম্যাক্সিমাম 4 লিটার পার মিনিটে অক্সিজেন প্রোভাইড করতে পারছি টু মেনটেন দ্য টার্গেটেড স্যাচুরেশন। এইবারে যে পেশেন্টের এই অক্সিজেন সাপ্লিমেন্ট করা সত্ত্বেও টার্গেট অ্যাচিভড হচ্ছে না, তার ক্ষেত্রে আমাকে অক্সিজেন সাপ্লাই বাড়াতে হবে। তার উপায় কি? থ্রু আ ফেস মাস্ক। সেখান থেকে আমি অ্যারাউন্ড 6 to 8 লিটার পার মিনিট অক্সিজেন দিতে পারি। বিয়ন্ড দ্যাট যখন রিকোয়ারমেন্ট হচ্ছে, তখন দরকার পড়ে এনআরবিএফ বা নন রিব্রিদিং ব্যাগ অ্যান্ড মাস্ক ডিভাইসের। তারপরেও যদি কারোর অসুবিধে হয় বা অক্সিজেন স্যাচুরেশন মেনটেন না করতে পারে, তখন আমাদের হাতে আছে 2টি নন ইনভেসিভ অপশন। সেগুলো কি কি? একটা হচ্ছে বাইপ্যাপ, মানে বাই লেভেল বা বাইফেসিক পজিটিভ এয়ারের প্রেশার, এবং আরেকটি হচ্ছে হাই ফ্লো নেসাল ক্যানুলা অক্সিজেনেশন। বাইপ্যাপ হচ্ছে এমন একটা মেশিন যেটার থ্রু থেকে, যেরকম মেকানিক্যাল ভেন্টিলেটরে আমরা ইনভেসিভ ওয়েতে হাই প্রেশারে অক্সিজেন দিতে পারি পেশেন্টকে, তেমনি এখানে মাস্কের সাহায্যে বা কোনো মেশিন ইন্টারফেসের সাহায্যে আমরা পেশেন্টকে হাই প্রেশারে অক্সিজেন প্রোভাইড করি। কালেক্ট হাই ফ্লো নেসাল ক্যানুলা অক্সিজেনেশন। হাই ফ্লো মানে কত ফ্লো ইজ হাই ফ্লো? ইট ইজ অ্যারাউন্ড ইভেন 50 থেকে 60 লিটার পার মিনিটে ফ্লো। এবং হাই ফ্লোর যেটা সুবিধেটা সেটা হচ্ছে এইটা দিয়ে আমরা অ্যারাউন্ড 100% অক্সিজেন, এফআইওপি যেটাকে আমরা বলি, সেটা পেশেন্টকে প্রোভাইড করতে পারি। নাও এই কোনোটাই পেশেন্টকে তার হাইপক্সিয়া বা হাইপারক্যাপনিয়া কারেকশনে সাহায্য করতে পারলো না। পেশেন্টের সিচুয়েশন গ্র্যাজুয়ালি ডিটেরিয়রেট করছে। এইরকম সিচুয়েশনে কিন্তু আমাদেরকে ডেফিনেটলি ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশনের কথা চিন্তা করতে হবে। ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন মানে একটা টিউব, যেটা হচ্ছে এন্ডোট্রেকিয়াল টিউব, মুখের মধ্যে থেকে বা নাকের মধ্যে থেকে ঢুকে শ্বাসনালীতে গেল, এবং সেটা ডাইরেক্টলি একটা মেশিন বা মেকানিক্যাল ভেন্টিলেটরের সাথে সার্কিটের সাহায্যে কানেকশন এস্টাবলিশ করুন, এবং তারপরে সেই মেশিনের সাহায্যে আমরা পেশেন্টের যা রিকোয়ার্ড অক্সিজেন সাপোর্ট, যা প্রেশার সাপোর্ট আছে, সেগুলো পেশেন্টকে প্রোভাইড করতে পারে। এবং বাড়ির লোকেদের যে ধারণাটাও রয়েছে যে একবার ভেন্টিলেশনে গেল মানে ইট ইজ দ্য এন্ড অফ লাইফ। তো স্যার এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। না, এটা একটা ভেন্টিলেশনে গেলে মানুষের মনে ভয় আগেও ছিল, এখনো আছে। তবে উম দেখুন কিছু অ ক্ষেত্রে আ ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসার চান্স অনেক বেশি। যেমন ধরুন একজনের নিউমোনিয়া। তার বাকি কোনো ক্রনিক লাং ডিজিজ ছিল না। তার ডেফিনিটলি তার থেকে বেরিয়ে আসার চান্স অনেকটাই বেশি। বা কারোর আ জেনারেল একটা সেপসিসের জন্য, সেপটিক শকের জন্য ব্লাড প্রেশার ভীষণ ফল করে গেল। তার আ
অসাড় হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, তাকে ভেন্টিলেশনে দেওয়া হতো। কিছু, কিছু পেশেন্ট থাকেন যাদের খুব ক্রনিক লাংস, যেমন ধরুন এন্ড স্টেজ একটা লাংয়ের সমস্যা, আ সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এদের ডেফিনিটলি ভেন্টিলেশন থেকে বার করা খুব ডিফিকাল্ট, বা এদের একটা সমস্যা রয়েছে। এবং ভেন্টিলেশনে যদি আমরা এমন একটা জায়গায় পৌঁছই যেখানে আমরা আর ভেন্টিলেট করতে পারছি না, বা ভেন্টিলেশনের লিমিটস গুলো যেগুলো আমাদের কিছু, কিছু আছে যেগুলো সেফটি লিমিটস আমরা বলি। মানে লাংটার ভেতরে যখন আমরা হাওয়াটা বাইরে থেকে ঢোকাই পজিটিভ প্রেশারে, তখন লাংয়েরও কিন্তু কিছুটা ক্ষতি হয়। আমরা একটা ক্ষতিগ্রস্ত লাংকেই করছি, কিন্তু মেশিনের জন্য আমার কিছুটা ক্ষতি হয়। তো সেইটা যদি না হয়, সেজন্য আমাদের কিছু সেফ লিমিটস আছে। আমরা কতটা কি করতে পারি। তো সেইটার মধ্যে যখন আমরা সেই গণ্ডির মধ্যে থাকতে পারছি না, তখন আমাদের আরো অ্যাডভান্সড ইকুইপমেন্ট এর দরকার হতে পারে। যেমন আপনারা নাম শুনেছেন এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেটর বা ECMO, আ সেটা। এই সূত্রে বলে রাখা ভালো যে এই ধরনের যেকোনো অক্সিজেন বা রেসপিরেটরি সাপোর্ট, সেটা নন ইনভেসিভ ভেন্টিলেশন বা BiPAP হোক, হাই ফ্লো নেজাল অক্সিজেন হোক, অ্যাডভান্স ভেন্টিলেশন হোক, ECMO, এই সবকিছুই আমাদের হসপিটালে বা মণিপাল হসপিটালে এভেইলেবল আছে। আম এবং এটা 24/7 এভেইলেবল আছে। যে ECMO যদি রাত্তিরেও দিতে হয়, মাঝরাত্রিরেও দিতে হয়, সেক্ষেত্রেও আমাদের 24/7 কনসালটেন্ট থাকেন যারা ক্যারি অন দিস থিং। তো এই আরকি এইগুলোই অর্গান সাপোর্ট। আমি তোমাকে আরেকটা অর্গান সাপোর্টের সম্বন্ধে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি আইসিইউ পেশেন্টদের আবার কিডনি ফেইলিউর হচ্ছে। অ্যাবসলিউটলি। তো এই কিডনি ফেইলিউর এর জন্য কি, বা কেউ একটা পয়জনিং নিয়ে ভর্তি হলেন, তার কিডনিও ফেল করলো, অথবা ওই পয়জনটাকে বার করার জন্য একটা ডায়ালিসিস মতন মেশিনকে আমরা দাঁড় দিয়া। তো এইটা যদি একটু বলো আমাদের। ঠিক, ঠিক। সো এই ক্ষেত্রে বলা ভালো যে হ্যাঁ, অ্যাকিউট কিডনি ইনজুরি ডেফিনিটলি যেমন ডিরেক্ট রিজনস হতে পারে, যে কারণে পেশেন্ট ভর্তি হয়েছে তার জন্য হতে পারে। তেমনি ইনডিরেক্ট কিছু রিজনসে হতে পারে, যেমন সেপসিস অ্যাসোসিয়েটেড অ্যাকিউট কিডনি ইনজুরি। তো এই সমস্তগুলোর ক্ষেত্রে আমরা যেটা করি, ইনিশিয়ালি আমরা শরীরের যে ফ্লুইড ব্যালেন্স আছে সেটাকে অপটিমাইজ করবার চেষ্টা করি। অ্যান্ড এটার জন্য দরকার হচ্ছে কিছু ইনভেসিভ এবং কিছু নন ইনভেসিভ হিমোডাইনামিক মোডালিটিস বা মনিটরিং ডিভাইসেস। নন ইনভেসিভ হিমোডাইনামিক মোডালিটিসের মধ্যে যেমন এখন ভীষণভাবে যেটা আমাদের সাহায্য করছে সেটা হচ্ছে বেকসাইড আল্ট্রাসাউন্ড অ্যাট ইকোকার্ডিওগ্রাফি, যেটা অফকোর্স আমাদের হসপিটালে তো অ্যাভেলেবল আছেই। এবং আমাদের ক্রিটিক্যাল কেয়ার ডক্টরসরা, ইন্টেন্সিভিস্টরা, দে আর আন্ডারগোয়িং রিপিটেড অ্যান্ড রেগুলার ট্রেনিং। অ্যান্ড অলসো এই ফ্লুইড ব্যালেন্স অপটিমাইজ করবার পরেও যদি পেশেন্টের ইউরিন আউটপুট প্রপারলি না হয় বা ক্রিয়াটিনিন বাড়ে, তখন যেটা আমাদের দেখতে হয় আর্টেরিয়াল ব্লাড গ্যাসের মধ্যে কি কোনো অ্যাসিডস শরীরের মধ্যে জমছে। যদি অ্যাসিডস জমে বা হার্ট ফেইলিয়ার ফ্লুইড ওভারলোডের ফিচার ডেভেলপ করে, যেখানে পেশেন্টের ইউরিনও বন্ধ হয়ে গেছে, পেশেন্ট ফুলে গেছে এবং শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, তার সঙ্গে হচ্ছে পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে যাচ্ছে, মানে হার্ট রেট হয় ভীষণ বেড়ে গেছে বা ভীষণ কমে গেছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের ব্লাড প্রেশারের মধ্যেও কিছু ফ্লাকচুয়েশনস অ্যাপিয়ার করছে, অথবা হার্টে কিছু অ্যারিথমিয়াস অ্যাপিয়ার করছে। এইরকম সিচুয়েশনে তখন দরকার পড়ে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যেটাকে আমরা কমন পরিভাষায় বলি ডায়ালিসিস বা হিমোডায়ালিসিস। এবং এরও যে কিছু অ্যাডভান্স টেকনিক আছে সেটা হচ্ছে CRRT, মানে কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, আর যেটাকে আমি বলি ইনসেকটিসাইড ওভারডোজ অ্যান্ড অলসো প্যারাকোয়ার্ড। এই সমস্ত ওভারডোজের ক্ষেত্রে কিছু অ্যাডভান্সড হিমোডায়ালিসিসেরই কিছু মোডালিটিস আছে, যেটাকে বলে ECTR বা এক্সট্রা কর্পোরিয়াল টক্সিন রিমুভালস অ্যান্ড অলসো চারকোল হিমোপারফিউশন টেকনিক। এই সমস্তগুলো ইউজ করে আমরা কিন্তু অনেক পয়জনিং পেশেন্টসদের ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, এবং নাও কামিং টু দ্য কোয়েশ্চেন যে এটা কত দিন লাগবে। কারোর ক্ষেত্রে এই ডায়ালিসিসটা ১-১.৫ মাসও লাগতে পারে, কারোর ক্ষেত্রে এটা কয়েক বছর লাগতে পারে, এবং ডেফিনিটলি দেয়ার ইজ আ ফ্র্যাকশন অফ পপুলেশন যার ক্ষেত্রে কিন্তু এটা লাইফ লং রিকোয়ারমেন্টে রূপান্তরিত হতে পারে। তো একটা পেশেন্ট যখন আইসিইউতে অ্যাডমিটেড আছে, তার ফ্যামিলি মেম্বারের তরফ থেকে আমাদের কি এক্সপেকটেশন থাকে? হ্যাঁ, তো ফ্যামিলি মেম্বাররা একটা বিরাট রোল থাকে। ১ নম্বর হচ্ছে যিনি ভর্তি রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, যিনি পেশেন্ট, তার একটা বিশাল মানসিক আ একটা ডিপ্রেশন বা একটা দুশ্চিন্তা, সেটা তো থাকছেই। কারণ কি,
যতই আমরা পেশেন্ট যখন ভেন্টিলেটরে থাকে বা ভেন্টিলেটরে থাকে না, তাদেরকে আমরা কিছুটা সিডেটিভস, অ্যানজিওলাইটিক্স এগুলো দিই। যাতে তার আ যে অ্যাংজাইটি বা আ তার যে পেইন এগুলো যাতে কন্ট্রোল থাকে। কিন্তু তা সত্ত্বেও এটা থাকে। সুতরাং এভরিডে যখন তার ফ্যামিলি মেম্বার তাকে দেখা করতে আসছেন, তিনি যদি তার সঙ্গে কথা বলেন, কিছুটা সময় পাশে থাকেন, কিছুটা পজিটিভলি রিইনফোর্স করতে পারেন আ ইমোশনালি, তাহলেও অনেকটা সাহায্য হয় এবং আমার মনে হয় যে এতে রিকভারি ইজ আর্লি। অবভিয়াসলি এটার একটা লিমিটেশন আছে যাতে বাইরে থেকে খুব বেশি লোক না আসে বা খুব আ বেশি লোকের যাতায়াত হলে অবভিয়াসলি একটা ইনফেকশন এটসেট্রা সেই ভয়টা থাকে। তো একটা লিমিট পর্যন্ত আমাদের যতটা সম্ভব উইদিন সেফটি লিমিটস ফ্যামিলি মেম্বারের ইনভলভমেন্ট ইজ ইম্পোর্টেন্ট। সেকেন্ড এখানে আসে সেটা হচ্ছে যে আ যখন যে পেশেন্ট তিনি নিজের জন্য ডিসিশন নিতে পারছেন না। মানে ধরে নিলাম তিনি এতটাই অসুস্থ যে নিজে আ আর মেজর যে লাইফ সাস্টেনিং থেরাপিস তার ডিসিশনগুলো উনি নিতে পারছেন না। সেক্ষেত্রে তার নেক্সট অফ কিন মানে কারুর স্ত্রী বা স্বামী বা তার ছেলে বা তার বন্ধু সরি তার ভাই-বোন এদেরকে আমরা ইউজুয়ালি বলি নেক্সট অফ কিন। তো এই নেক্সট অফ কিন এর মধ্যে যারা আছেন তারা এই ডিসিশনগুলো নিতে হয় তাদের যে মেজর লাইফ সাস্টেনিং থেরাপিস তারা চান বা চান না বা কতদিন পর্যন্ত ইনটেনসিভ কেয়ারকে তারা মনে করছেন কন্টিনিউ করবেন। এইটা একটা খুব আর থার্ড যেটা ইম্পোর্টেন্ট, যেটা বলে আমি তোমাকে প্রশ্ন করব যে কিভাবে হয়, সেটা হচ্ছে যে পেশেন্ট যখন আইসিইউ থেকে ভালো হয়ে বাড়ি যাচ্ছে, তখন পোস্ট ইনটেনসিভ কেয়ার আ অনেকগুলো জিনিসের উপর নজর রাখতে হয়। একদম, অ্যাবসোলিউটলি। নিউট্রিশন হোক, তার মাসল উইকনেস, তার ফিজিওথেরাপি, তার যে ওষুধগুলো শুরু হয়েছিল সেগুলো আবার সেগুলোকে কখন বন্ধ হবে, যেগুলো আইসিইউতে বন্ধ হয়ে গেছিল বা নিজে বহুদিন খেলেন সেগুলো কখন শুরু হবে এবং ইমোশনাল বা মেন্টাল বা সাইকোলজিক্যাল যে অনেক সময় সমস্যা, এইগুলোর জন্য একটা পোস্ট ইনটেনসিভ কেয়ার ডিসচার্জে কিভাবে তুমি মনে করো ফলো আপটা পারা। স্যার এটা আপনি একটা ভীষণ পার্টিনেন্ট কোয়েশ্চেন করেছেন। তো আমরা যেটা জানি যে ক্রিটিক্যাল ইলনেস যখন হয় না, তখন একটা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স চলে শরীরের মধ্যে। এবং সেরকম সিচুয়েশনে কি হয় মাসল লস হতে থাকে, ওয়েট লস হতে থাকে, ক্যাচিকশিয়া ডেভেলপ করে। তাহলে ধীরে, ধীরে আমাদের কি করতে হবে আবার পেশেন্টের এই জিনিসগুলোকে রিগেইন করাতে হবে। এর মধ্যে এটা ভেরি ইম্পোর্টেন্ট ইলেক্ট্রোলাইট ডিস্টারবেন্স, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এইগুলো না অল্টারড হতে পারে। তো সেটার একটা রেগুলার চেক রাখা ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং তার সাথেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি। তো মেজরিটি অফ পেশেন্টসের একটা সিনড্রোম বা সিমটম ডেভেলপ করে যেটাকে বলে ডিলিরিয়াম বা আইসিইউ সাইকোসিস মানে যেখানে পেশেন্ট নর্মালি বিহেভ করে না, অ্যাবনর্মালি বিহেভ করে। কেউ ভীষণ ব্রাউজি হয়ে যান বা গুটিয়ে যান নিজের মধ্যে যে না হাইপো অ্যাক্টিভ ডিলিরিয়াম। আবার কেউ আছে যারা রেস্টলেস, অ্যাংশাস হয়ে যান, ছটফট করে মানে হাইপার অ্যাক্টিভ ডিলিরিয়াম। কেউ বিড়বিড় করে, বিল বকে। করে, ফুল বকে এবং তখন ফ্রিকোয়েন্টলি পেশেন্ট রিলেটিভস অত্যন্ত ঘাবড়ে যান খুব স্বাভাবিকভাবে। তো এই জিনিসটা যদি ব্রেইন ইমেজিংয়ে সিটি স্ক্যান বা এমআরআই কোনো সমস্যা বা স্ট্রোক যদি কিছু না থাকে, তাহলে মেইনলি এটা হচ্ছে বিকজ অফ ডিলিরিয়ামের জন্য। এবং এটা সবসময় ম্যানেজমেন্ট হচ্ছে কনজারভেটিভ বা সাপোর্টিভ পেতে ম্যানেজমেন্ট কারুর কিছু সাইকিয়াট্রিক মেডিকেশন, কিছু ডিপ্রেশনের মেডিকেশন লাগে। বাট গ্র্যাজুয়ালি উইথ সাপোর্ট ফ্রম ফ্যামিলি, সাইকোলজিক্যাল সাপোর্ট বেশিরভাগ ক্ষেত্রে এটা ইমপ্রুভমেন্ট হয়ে যায়। সো এই আমাদের দেশে এই কনসেপ্ট অফ পোস্ট আইসিইউ ডিসচার্জ কি নেই, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। আরও কোভিড প্যান্ডেমিকের পর থেকে ইট হ্যাজ গেইন মাচ মোর ইম্পর্টেন্স অ্যান্ড যেরকম মানিপাল হসপিটালেও উই হ্যাভ আ ক্লিনিক ইস ইয়ে। সো দ্যাটস ইট। অনেক ধন্যবাদ পায়েল। আই থিংক আমরা কিছু আ টিপস অ্যান্ড যে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম। হয়তো পরে আবার আরো কিছু মিথস নিয়ে আমরা ফিরে আসবো। অবশ্যই। Thank you everyone for your patient love.